তো গুলি করার পরে আমাদের ওই নৌকা আর কি ডুবে গেছে একবারে। তার ভিতরে আমাদের এই যে একজন ছিল সদস্য, এইখানে একটা গুলি লাগিয়েছে, দেন এখানে একটা গুলি লাগিয়েছে, তো নিচে পড়ে গেছে। তো ওরা একজন নিয়ে সরাই রাখি, আর আমরা দুইজনে ফাইট চালাচ্ছি, কন্টিনিউ করতেছি। তো ওদের নৌকা ডুবে যাওয়ার পরে 8-9 জনের মতো লোক ছিল। তো কয়জন মারা গেছে এই যাবৎকালে, আমি প্রায় 1000-এর উপরে মানুষ ধরছি। এই এই বনের ভিতর কাউরে মাটি দিয়ে রাখলে কোনো লাশ, আমার তো মনে হয় খুঁজে পাওয়ার কোনো অপশন নাই। আর এখানে তো মনে হয় প্রশাসনের লোকও আসে না এরকমের। আর তো তারপরে কিছু করার থাকে না, যেহেতু দুইজন লোক পড়ে গেছে, আমি একা আছি, একজন তো স্পট ডেট, আরেকজনের নিয়ে কোনো। সুন্দরবনের মধু সংগ্রহ করতে আসি এমন এমন কিছু মুহূর্তের সম্মুখীন হই আমরা, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আজকে আমরা এমন একজনের সাথে দেখা হলো, যিনি আগে সুন্দরবনের জলদস্যু বলেন, মানে বনদস্যু বলেন, এক ডাকাত দলের সদস্য ছিল। যার সাক্ষাৎকার নিতে আসলেই আমার ভয় করতেছে, এরকম একটা অবস্থা। তো আমরা আসলে শুনবো তার মুখ থেকে যে তিনি কিভাবে ডাকাত দলে প্রবেশ করলো, এবং এখন হয়তো তিনি এই লাইনে নাই, ভুল বুঝতে পারছে। তার কাছ থেকে আমরা সম্পূর্ণ ঘটনা শুনবো। আপনি কিভাবে এই ভিতরে আসলো, এই অন্ধকার জগতে আসলো, এবং কিভাবে বেরোলো। আসুন, তার নাম অবশ্য পরিচয় তিনি গোপন রাখতেছে। আমরা তার নাম পরিচয় গোপন রাখতেছি এবং তার অনুমতি নিই। আসলে ভাই, আপনি প্রথম কিভাবে এই জগতে আসলেন? প্রথমে আমি একজন রিক্সা চালক ছিলাম। তো তারপরে এলাকার কিছু পলিটিক্সের কারণে হয়রানির শিকারে এই লাইনে আমার আসা। তো এই লাইনে যে সময় প্রথমে আমি আসি, অত একটা ভালো বুঝি না, নিজের ভিতরে একটা নার্ভাস ফিল হইতো। তারপরে 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে আস্তে আস্তে সবকিছু মানায় নিলাম। তো আমি আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাই বলতেছি, যেখান থেকে আর কি আমার এই দল থেকে আর কি চলে আসা, মানে ডাকাত দল থেকে আমার বেরোয় আসার কারণ, মূল কারণ যে 2টা পয়েন্ট, আমি 2টা পয়েন্টই তুলে ধরবো আপনাদের সামনে। আচ্ছা, প্রথম প্রথম একটা কথা, আপনি প্রথমে কিভাবে, মানে প্রথমের জার্নিটা আমাদের বলেন, যে আপনি কিভাবে যুক্ত হলেন। মানে ওটা তো বললেন যে কোনো একটা হয়রানির কারণে। তা এই ডাকাত দলের যখন আপনি যুক্ত হলেন, এখানে কি কি বাধার সম্মুখীন হয়েছেন, বা কি কি অভিজ্ঞতা, যদি অভিজ্ঞতাগুলো একটু শেয়ার করেন আমাদের সাথে। অবশ্যই শেয়ার করব। তো আমি প্রথম থেকেই বলি আপনাদের, প্রথমে আমি যেদিন আসি, দেন সেদিন বেশ সুন্দর দিকে আর কি আমার এক নৌকা দিয়ে পার করে। তো পার করার ভিতরে বেশ বড় সড়ো একটা খাল দিয়ে আমার ঢোকায় ভিতরে আর কি। তারপরে প্রথমে একজন বয়স্ক লোক, প্রায় 40-45 বছর বয়স হবে। তো ওনার সাথে দেখা হয়, একাই আসছেন নৌকাতে আর কি। তো ওনার দাঁড় করাইলাম, সালাম দিলাম, বেশ ভদ্রভাবে ওনার সাথে বিহেভ করছি আমরা। তো উনি মানে ওইভাবে মূল্যায়ন করতেছে না। তো সেই ক্ষেত্রে আমাদের উনি কি জেলে জেলে? হ্যাঁ হ্যাঁ, উনি একজন জেলে ছিল, মাছ ধরতে আসছিল আর কি, তো একাই। তো যে সময় আমাদের মূল্যায়ন করতেছে না, আমাদের লিডার ওনাকে একটা বাড়ি দিল আর কি। দিয়ে ওনার হাতে যে মুঠো ফোন ছিল, মোবাইল ফোনটা নিয়ে নিল, ডিউটির জন্য 500 করে টাকা, 500 টাকা নিয়ে নিল। ওনার নৌকার ওনাকে জিম্মি করা হলো। তো জিম্মি করে পরে আমরা আস্তে আস্তে এরকম করতে করতে 13 জনের মতো লোক ধরলাম। তো 13 জন লোকের ধরে নিয়ে আমরা ওই খাল থেকে আরেক খালে চলে গেছি, যাতে এক জায়গায় থাকা পসিবল না। যাওয়ার পরে সবাই বাড়ি ফোন দিল, দিয়ে আপনার 20,400 টাকা করে, 20,400 টাকা করে বিকাশে ঢুকাইতে হবে। দিলে জিম্মি করা লোক আমরা মুক্তি করে দিব। এখন এইভাবে এইভাবে বেশ কয়েকদিন চললো। তো তারপরে মানে আমার ডিউটিতে পাঠাইলো ডাকাতেরা। মূলত ওনারা ওই খালের এক পার, ওই খালের এক সাইডে ডিউটি করতে পাঠায়, যাতে খালে কোনো নৌকা না ঢুকে বা কোনো প্রশাসনিক লোক টোক গেলে আর কি ইনফর্ম করতে পারে। ওদের কাছে একটা করে গান দেয়, দেন একটা করে আপনার ওই যে আছে না কথা বলার জন্য, ওটা কি বলে, ওইটা একটা দেয়, মোবাইল মতো আর কি, ওয়াকি টকি। হ্যাঁ হ্যাঁ, ওয়াকি টকি। তো ওইটা একটা দিছে। দেন প্রথমে একটা লোক আইছে, ওনার বয়স 60+ হবে, দেন মহিলাটার বয়স 40-45+ করবে। তো আমি ওনাকে বলছি, ওয়ার্নিং দিলাম যে আপনি এই খালে আইসেন না, আপনি ওই দিক দিয়ে চলে যান। তো উনি চলেও গেছে। দেন আধা ঘন্টা 45 মিনিট পর উনি আবার ব্যাক করছে, ব্যাক করে ওই খালের ভিতরে ঢুকছে। তো ওই টাইমে তো আর কিছু করার থাকে না, যেহেতু খালের ভিতরে ঢুকে গেছে, আমাদের চিনেই ফেলবে। তো ওনার নৌকায় উঠলাম গান নিয়ে। ওটা মানে বিচ্ছিরি একটা ভাষা দিয়ে বললাম যে আমি আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি এই খালে ঢুকছেন কেন। তো উনি আমার পা জড়াই ধরলো আর কি। তো ওই সময় মনে হলো আসলে আমি কি জীবনে আসলাম, যে বাপ বয়সী লোক, দাদা বয়সী লোক আমার পা জড়াই ধরতেছে। তো সেই সময় একটু খারাপ লাগলো। তারপরও কিছু করার নাই, ওই সময় প্রপারলি একজন মানে লিপ্ত হয়ে গেছে ওই কাজের সাথে। ওই সময় মায়া দয়া বলে ওই জিনিসটা আর ভিতরে থাকে না।
কে আসলো কে গেল, এমনকি নিজের যদি আত্মীয় স্বজন হয় ওই সময় আমাকে আটক করতেই হবে, কারণ নিজের একটা জীবন নিরাপত্তা আছে। তো আপনাদের তো লিডারের নীতি হয়, মানে হ্যাঁ, হ্যাঁ, আপনাদের দায়িত্ব পালন করতে হয়। অবশ্যই। এখন হচ্ছে ওনাকে পা জড়ায় ধরলেও কিছু করার ছিল না, ওই টাইমে আমি আমার লিডারের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে উনি ওইখানেও প্রচুর রিকোয়েস্ট করতেছে, আবার পা জড়ায় ধরলো। দেন সেই সময় আমাকে বলতেছে ওরে মার, বিচ্ছিরি একটা গালাগাল দিয়ে আমার বললো যে ওরে মার। তো আমার হাতের কাছে লাঠি নাই, ছিল হচ্ছে আপনার এক নলা বন্দুক ওইটা। তো ওর নলটা খুলে, মানে যে লিভার ব্যারেল যেটা বলে ওইটা খুলে ওরে দুইটা তিনটা বাড়ি দিলাম। দেওয়ার পর উনি ঠান্ডা হয়ে বসলো। তারপর ওনার বাসায় ফোন দিলাম। তো বাসায় ফোন দেওয়ার আগে ওনারা আবার হরিণের মাংস দিয়ে ভাত খাওয়াইছি, যেহেতু উনি অসুস্থ। আর এইখান থেকে বেশ এতদূর পর্যন্ত প্রচুর ঘা। হুম। তারপরেও পেটের মানে ক্ষুধার তাড়নায়, তারপরে দিন দিন আর ভারে উনি চলে আসছে সুন্দরবনে আর কি কাঁকড়া আহরণ করতে। তো ওনারা বসায় রেখে বাড়ি ফোন দিলাম যে 20,400 টাকা লাগবে। তো ওনারা কান্নাকাটি করে বললো ভাই আমাদের তো দেওয়ার ক্যাপাসিটি নেই, বা আমাদের ওইরকম সামর্থ্য নাই আপাতত। তো ওইভাবে ওনাদেরকে 13 দিন আটকায় রাখলাম। 13 দিন আটকায় রাখার পরে ওনারা যেভাবে হোক ব্যবস্থা করে 20,400 টাকা দিলে ওনারা ছেড়ে দিলাম। দেওয়ার পরে তার 2 দিন পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলেই আমাদের পাশের খালে আরেক ডাকাত দল ছিল। তো আমরা ডিউটিতে আসছি তিনজন আসছি। মানে এটা কি মানে এক, এখানে তো অনেক গ্রুপ থাকে আপনাদের, হ্যাঁ, হ্যাঁ, মানে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের সংঘর্ষ হ্যাঁ, হ্যাঁ, হয় হ্যাঁ, এরকমের কিছু? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো আমরা হচ্ছে আপনার ওই ডিউটিতে চলে আসছি তিনজন। আমাদের কাছে সবার কাছে বেশ ভালো ভালো গানই, এসএলআর একে আর বিডি শুটার ছিল দুইটা। তো ওই আমরা যে সময় আসি দেখি একটা ওই টিমের বোর্ড আর কি, কোস্টগার্ডের বোর্ড যাইতেছে। তো ওনারা মূলত আসছিল ওদের ইনফরমেশন পেয়ে। এখন এরা ভাবছে যে ও চলে গেছে, চলে যাওয়ার ভাবিছে যে কোস্টগার্ডের বোট চলে গেছে আর কি। তো সেই ক্ষেত্রে ওরা খাল থেকে বেরোয় আরেক খালে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বেরিয়ে চলে আসতেছিল। এখন আমাদের এক সদস্য নদীর কানায় ছিল। তো উঠে আসার টাইমে ওরা মানে দেখে ফেলাইছে কিভাবে কিভাবে ওর হাতে জানি গান। এখন ওনারা ওই সাইড দিয়ে গুলি ফায়ার করছে আর কি। ফায়ার করলে তো আর আমরা দাঁড়ায় থাকতে পারি না কোনোভাবে। এখন ও যেভাবে হোক উপরে উঠছে, ওটার পর ওদের পিছনে বোট ছিল, আমরা ওইটা খেয়াল করিনি। দেন আমরা হচ্ছে প্রথমে একে দিয়ে গুলি করলো, একবারে 47টাই বেরোয়, অটো করে গুলি করলে একবারে 47টাই বেরোয়। আমার হাতে এসিলার, আরেকজন হাতে বিডি শুটার। তো ওনারা দুইজন গুলি করতে লাগলো। তো এক পর্যায়ে আমি আর গুলি না করে দাঁড়ায় থাকার কোনো ওয়ে নাই, যেহেতু বোট চলে আসতেছে। তো গুলি করার পরে আমাদের ওই নৌকা আর কি ডুবে গেছে একবারে। তার ভিতরে আমাদের এই যে একজন ছিল সদস্য, এইখানে একটা গুলি লাগিয়েছে, দেন এখানে একটা গুলি লাগিয়েছে। তো নিচে পড়ে গেছে। তো ওরা একজন নিয়ে সরাই রাখি, যারা আমরা দুইজনে ফাইট চালাচ্ছি, কন্টিনিউ করতেছি। তো ওদের নৌকা ডুবে যাওয়ার পরে 8-9 জনের মতো লোক ছিল। তো কয়জন মারা গেছে কিনা আল্লাহ পাকি ভালো জানে, ওটা তো আর আমরা জানি না। তারপরে বোট আসলো, আসার পরে প্রচুর ফাইট হইলো। তারপর আমাদের আরেকটা লোকের এইখানে গুলি লাগছে। তো আমার মনে হয় না তাদের কাছে ভারী গান ছিল কিনা, আল্লাহ ভালো জানে। গুলি লাগছে হচ্ছে আপনার এই 9 বলে যে গুলিটা, ওইটা এসে লাগছে আর কি। ওটা কি খুব শক্তিশালী ছিল ওদের ইটা? মনে হয় যেহেতু বোট ছিল, তো মনে হয় যে ভারী ভারী অস্ত্র দিয়ে বেশ যথেষ্ট ভালো শক্তিশালী টিম। তো ওনাদের বুলেট দিকে মনে হয় না গান তত একটা শক্তিশালী, তবে লোক প্রচুর। তো তারপরে কিছু করার থাকে না, যেহেতু দুইজন লোক পড়ে গেছে, আমি একা আছি। একজন তো স্পট ডেট, আরেকজনের নিয়ে কোনোভাবে বসের পাশে নিয়ে গিয়ে লোক নিয়ে আসলাম। মানে আবার ফাইট কন্টিনিউ করলাম। প্রায় আপনার আধা ঘন্টার মতো চললো। 150 রাউন্ডের উপরে গুলি ছুড়লাম আমরা। 150 রাউন্ডের উপরে গুলি ছোড়ার পরে হচ্ছে আমরা ভিতরে চলে আসলাম। যে সময় আমরা দেখতেছি যে আমাদের মানে লোক স্বল্প হয়ে গেছে, দেন ওইটা আমরা গাছের সাইড দিয়ে চলে আসছি ভিতরে। আসার পরে ওরা ওদের মতো চলে গেল। তো ওইটা দেখার পরে মনে হলো না, জীবনের প্রতি একটা টান চলে আসলো। আসলে এই কাজে তো প্রতি মুহূর্তই প্রতি সেকেন্ডেই ভীষণ ভয়ঙ্কর, জীবনের কোনো নিরাপত্তা নেই। তো সেইখান থেকে নিজের মন মাইন্ড চেঞ্জ হয়ে গেল, চলে যাইতে হবে। তো আমি আমার বসকে বলি যে ভাই আমি আর এই কাজ আপাতত করবো না। তো উনি মানে বিশ্বস্তই ছিলাম আমি যথেষ্ট। উনি বললো তুই চলে গেলে টিমটা হয়তো একটু নর্মালি হয়ে যাবে। তো তারপর আমি বললাম আচ্ছা ভাই ওসব কথা পরে, আগে হচ্ছে লাস্টারে মাটি দেওয়ার ব্যবস্থা করি। তো সুন্দরবনে আমরা গর্ত খুঁড়লাম, কেরাসিন দিয়ে সুন্দরভাবে ওরে গায়ে সারা শরীরে দিলাম, দিয়ে মাটিতে ঢোকাই দিয়ে ওইখানে চাপা দিয়ে আসছিলাম আর কি। আসলে এই 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 বনের ভিতর কাউরে মাটি দিয়ে রাখলে কোনো লাশ, আমার তো মনে হয় খুঁজে পাওয়ার কোনো অপশন নাই। ওই নাই, খুঁজে পাওয়ার আর কোনো এখানে ওয়ে তো নেই। মনে হয় প্রশাসনের লোকও আসে না এরকমের। না, প্রশাসনের লোক আসলে তো আসেই। আসলে আপনারা বিষয়টা যদি দেখেন মানে এখানে চলেন আমরা একটু ভিতরের দিকে যাই। এখানে আসলে এখান দিয়ে কেউরে যদি মেরে এখানে কেউ রেখে দেয়, আসলে এটা কিন্তু আপনারা, এখানে প্রশাসনের লোক আসে না আসলে। এটা এমন একটা জায়গা, এখানে আপনি আপনার কেউ মেরে এখানে রেখে দেবে, আসলে আপনি কিন্তু তখন আপনার কেউ খুঁজে পাবে না, এরকম একটা অবস্থা।
এই জায়গায় দেখেন, যেখানে এখানে কিন্তু সব জায়গায় একই রকমের। আপনি 5 মিনিট হাঁটবেন, কিংবা 10 মিনিট হাঁটবেন, কিংবা 1 ঘন্টা হাঁটবেন, দেখেন ওই জায়গায় একটা বানর দেখা যাচ্ছে, ওই যে বানর দেখা যাচ্ছে, কিছু হরিণ মনে হয় ভিতরে দেখলাম। আচ্ছা, এখানে আপনি আধা ঘন্টাও যদি হাঁটেন, দেখবেন যে ঘুরে ফিরে সেই একই জায়গায়। এখানে কিন্তু আমরা অপরিচিত যারা, আমরা তো বেশ কিছুবার আইছি, তারপরেও আমাদের কাছে মনে হয় সব জায়গায় একই রকম। কিন্তু তানরা হয়তো বা তাদের এই জায়গাটা পরিচয় মানে পরিচিত হয়ে গেছে এরকম একটা জায়গা। আপনারা কি এরকমের হয়েছে যে বনের ভিতর হারাই গেছে, এরকম কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, একটা অভিজ্ঞতা আছে। বনের ভিতরে আমরা 3 জন সদস্য হারাই গেছিলাম। দেন একটা কেয়া গাছ নামের একটা গাছ আছে, ওটা প্রচুর কাটা হয়। তো কাটা আমার গায়ে ফুটছিল, সে দাগগুলো এখনো আছে। তো ফাইট হয়েছিল। দেন ফাইটে আমরা হচ্ছে লোক 6 ছুটে, মানে আমাদের কাছে আমরা 3 জন গেছিলাম জাস্ট, আর বাকি লোক ছিল আরেক জায়গায়। তো ওই 3 জনের সাথে ফাইট হয়েছিল। তো ওই টাইমে আমরা মানে আমাদের গুলি টুলিও ছিল না কাছে, মাত্র 47 রাউন্ড গুলি নিয়ে আসছিলাম। ওইটা শেষ করে দেওয়ার পরে আমরা ওই মাল দিয়ে দৌড়ে চলে গেছিলাম, হাতে কোনো ফোন টোনও ছিল না। পরে প্রায় আপনার কয়দিন, 4 দিনের মতো নৌকা ধরে ধরে তাদের থেকে খাবার টাবার নিয়ে খেয়ে দেয়। পরে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে তাদের পাইলাম আর কি। তো আমরা যেখানে ছিলাম আর কি, তো যে সময় সাহেব আলীর কবর দেওয়া হলো, মানে আমাদের যে সদস্য ছিল তার নাম সাহেব আলী। তো যে সময় তারা মাটি দেওয়া হলো বিকালে ফাইটে, তো আর চাপা থাকে না, ওটা ছড়ায় যায়। এই লাশ কি পরিবার খুঁজে পায়, বা পরিবারের কাছে পরে কি দেওয়া হয়, নাকি ওখানেই থাকে, বা পরিবারের কেউ খোঁজ জানে, এরকমের কোনো হয়েছে যে পরিবার খোঁজ জানে? সেটাই বলতেছি। তো বিকাল প্রায় 4টা 5টার দিকে হচ্ছে সাহেব আলীর ওয়াইফ ফোন দেয়। উনি ফোন দিয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করে, কথা বলতে চায়। তো বলা তো আর যায় না যে উনি ফাইটে পড়ে মারা গেছে। তো বিভিন্ন ওয়েতে বললাম আর কি, যে উনি বাইরে কোথাও ডিউটি গেছে, এটা সেটা বলে 8-10 দিনের মতো চুপচাপ রাখলাম। তারপরে আস্তে আস্তে জানাজানি তো হয়েই যায়। তো হচ্ছে একসময় ওনার ওয়াইফ, ওনার ফ্যামিলি প্রচুর কান্নাকাটি করতেছে, আর আমার কাছে ফোন দিয়ে রিকোয়েস্ট করতেছে যে ভাই সত্যটা আমাদের বলেন, সত্যটা কি। তো তারপরে মানে কষ্ট বুকের ভিতরে চাপা রেখেও বলতে হয়েছে যে উনি ফাইটে পড়ে মারা গেছে, ওনার কবর এইখানে। এখন আমাদের কিছু করার নাই, আমরা চাইছিলাম, চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না বাঁচাইতে। আর যে স্পটে গুলি লাগছে, ওইখান থেকে হসপিটাল যাওয়া না পসিবল আছে সুন্দরবন থেকে, না কোনো ভালো ডক্টরও পাবো। তো আমার প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসাগুলো করছিলাম। আসলে এখানে দেখেন, এখানে কারো যদি গায়ে গুলি লাগে, এখানে কিন্তু কোনো মানে হাসপাতালে নেবে ভালো সুচিকিৎসার ব্যবস্থা নাই এখানে। আসলে বললেও হয় না, কারণ এখান থেকে আহ, গুলি লাগলেও এখানে যে ভালো চিকিৎসা দেবে এরকম কোনো ব্যবস্থা নাই। আসলে এই জায়গায় আপনারা কি শুধু মানে কাদের ধরতেন, যে জেলেদের ধরতেন, নাকি যারা আমাদের মতন যারা মধু সংগ্রহ করতে আসে এদেরও ধরতেন? মানে এই আহ, কত মানুষ ধরছেন এ যাবৎকাল? এ যাবৎকালে আমি প্রায় 1000-এর উপরে মানুষ ধরছি। আর পরিচিত যথেষ্ট একটা। তো মধু মানে জঙ্গলে যারা আসে আর কি, জঙ্গলের পরে যারা জীবন জীবিকা নির্বাহ করে, তাদের সবাইরা আর কি জিম্মি করা হয়। তো একটা মজার ঘটনা হচ্ছে, আমরা নৌকা নিয়ে বসে আছি 8 জন। আমাদের বোট আরেক জায়গায়, আমরা নৌকায় বসে আছি। আমরা চাচ্ছি না আর কারো ধরবো, আমাদের ওই রকম মন মাইন্ড নাই। দেন আমরা চাচ্ছি যে 2টা দিন আমরা ফ্রিলি কাটাবো, মানে একটু এনজয় করবো। হরিণ টরিণ মেরা নিয়ে আসি, ছিলতেছি। আবার ওই অল্প অল্প করে গান বাজতেছে, ফোনে গান চলতেছে। আমাদের ওয়াইফাই অর্ডার থেকে শুরু করে সবকিছুই আছে। তো আমরা ফোনে গান শুনতেছি, হঠাৎ করে দেখি জঙ্গলের ভিতরে মানে মালের ভিতরে শব্দ হচ্ছে। আমি বললাম কিসের শব্দ, আমার গানটা দে। আমার হাতে গান দিছে, দেখি 4 জন লোক মধু কাটতে আসছে আর কি, মধু সংরক্ষণ করতে আসে। আর মধুর জেলে আর ছাড়ার কোনো ওয়ে নাই, কারণ কাঁকড়ার জেলে 20,400 টাকা, কিন্তু মধুর জেলে পার জেলে পিসি হচ্ছে আপনার মানে প্রতি মানুষ হিসেবে 20,000 টাকা করে। তো ওরা 8-9 জন করে লোক আসে, ওদের ছাড়ার কোনো ওয়ে থাকে না ওই টাইমে। তো সত্যি কথা বলতে ওইটা আমাদের একটা আত্মীয় স্বজনের ভিতরে পড়ে। আমার মানে পরিচিত পরিচিত, ভীষণ পরিচিত। তো বলতেছে ভাই তুই, বিচ্ছির ভাষা বললাম কিসের ভাই, কোনো ভাইটাই নেই তো এখানে, কোনো ভাই চলে না, কিছু চলে না। দেন এদিকে আয়। লোক কয়জন, আমরা লোক 8 জন। নৌকা কয়টা, 4টা। তো ঠিক আছে, তাহলে 4টা নৌকা নে, এদিকে আয়। তো 4টা নৌকায় ডিউটির টাকা নিলাম, নিয়ে ওদেরকে জিম্মি করে বললাম যে তোরা হচ্ছে আমাদের এক কাজ কর, তোরা আমাদের 1.5 লাখ টাকা দে। তো ওনারা 1.5 লাখ দিতে রাজি হয়নি, 1 লাখ দিছিল। তো যেহেতু আত্মীয় স্বজন পরিচিত মানুষ, তো 1 লাখ টাকা নিয়ে ওদেরকে আর মারধর করা হয় নাই, ছেড়ে দিছিল। তো মধুর জেলে মধু আহরণ করতে যারা আসে, তারা ডাকাতদের কাছে একটু ইম্পর্টেন্ট হয়ে থাকে, মানে বেশি কেন্দ্রবিন্দুই থাকে মধুর জেলে। হ্যাঁ, কারণ এই মধুর জেলে ধরলে ওদের মধু তো নেওয়াই যায়,
আর একটা জেলে না হলে মনে করেন আপনার 100 কেজির উপরে মধু পায়। খলিশার ফুল যে সময় আসে, বানির ফুল যে সময় আসে। আর খলিশার মধুরে তো সুন্দরবনে সুন্দরবনের এক কথায় সুন্দরবনের রাজা, রাজা হ্যাঁ, মধুর ভিতরে রাজা হচ্ছে খলিশা ফুলের মধু, বানির মধু। এই মধুগুলো সুন্দরবনের সব থেকে বেস্ট অথেন্টিক মধু হচ্ছে সুন্দরবনের মধুর ভিতরে খলিশার মধু, বানির মধু। তারপর দামটাও বেশি, হ্যাঁ। আমাদের এলাকায় এখন খলিশা ফুলের মধু চলতেছে 1600-1700 টাকা কেজি, এই বন এলাকায়। এর অথেন্টিক মধু। আর আপনারা যারা মনে করেন এই যে মধু আহরণ করেন, আপনাদের নিজের পেজ আছে, অনলাইনে ব্যবসা করেন, আপনারা কত কিভাবে বিক্রি করতেছেন ওইটা তো জানি না, কিন্তু আমাদের এলাকায় যারা মধু কেটে নিয়ে যায় এনারা বিক্রি করে 1600 থেকে 1700 টাকা। আমি একটা অভিজ্ঞতার কথা বলি। মানে আমি এখানে এর আগেও আসছি মধু নিতে। তো আমি এখানে এক ডাকাত দলের সদস্যর সাথে পরিচয় হয়েছিল অনেক আগে, প্রায় 1 বছর আগে। 1 বছর আগে আমি খাওয়ার জন্য নিতে চাচ্ছিলাম। তো আমার এলাকার এইদিকার এক ছোট ভাই আমার বলল যে ওখানে মধু আছে, এক ডাকাত সদস্য, ওনারা তো মাঝে মাঝে যায়, দেখি ওনাদের কাছে আছে কিনা। তো তাদের কাছ থেকে মধু নিয়েছি, তখনই প্রায় 1200-1300 টাকা করে নিছিল। ঠিক আছে, 1280 না 1250 টাকা করে নিছিল। তো সুন্দরবনের মধু এরকমের একটা মানে গোল্ডেন একটা মধু বলে, যেটা এটা খলিশা ফুলের মধু। এটা আসলে ডাকাতরা জিম্মি করে আনে, তাদের কোনো কষ্ট হয় না। তারা মধু কষ্ট, হ্যাঁ, ধরে নিয়ে চলে আসে, তারপরও তারা 1200-1250 টাকা নিচে বিক্রি করে না। তো তখন আমি বুঝতে পারলাম আসলে মধুর বিষয়টা। আর তারাও অনলাইনে অনেক জায়গায় দেখি, অনেক পেজে দেখি অল্প দামে মধু বিক্রি করে, এটা তো আসলে অরিজিনাল মধু, সুন্দরবনের মধু না। তো আসলে আপনি এখান থেকে তারপরে বেরোলেন কিভাবে? তো ওই যে ওই ফাইটের পরে ওনাদের ওই যে ফ্যামিলির কান্নাকাটি, তারপরে সবকিছু বলার পরে আমার নিজের মনে মনে হইলো যে আসলে আমি যেটা করতেছি এটা ঠিক না। যেভাবে মানে নিরীহ জেলে ডিঙার পরে নির্যাতন চলতেছে, মারধর চলে, এটা দেখার পরে নিজের ভিতরে মন মাইন্ড চেঞ্জ হয়ে গেল যে আমি এই কাজ আর করবো না, আমি বেরোই যাবো। তো আমি একটা 4 দিনই বলতেছি যে ভাই আমি চলে যাবো, কিন্তু ওনারা আমার কোনোভাবে ছাড়তে রাজি না। আপনি তো তাদের গোপন কথা জানতেন, অনেক কিছুই তাদের প্রথম থেকে যেহেতু আমাকে ছাড়তে যাচ্ছে না। তো তারপরে 5 দিনের মাথায় আমি বলতেছি, আমি বিচ্ছিরি ভাষায় বললাম যে তোরা কথা বলে শুনিস না, আমি বলতেছি চলে যাব। তো বলতে ঠিক আছে তুই আজকে রাত্রে চলে যাস। দেন আমাকে একটা নৌকায় তুলে দিল, দিয়ে বলতেছে ওরে সহি সালামতে পৌঁছায় দিও ডাঙায়। তো নৌকায় চলে আসলাম। তো নৌকাওয়ালা 30,000 মতো টাকা দিচ্ছিলাম আর কি। 2 ঘন্টার মতো পথ নৌকা আসছিল, 30,000 টাকা দিয়ে আমি চলে আসছিলাম ডেঙায়। দেন তারপর থেকে আমি আর ওই লাইনে তো নাই। দেন আমি এখন সুন্দরবনে কাঁকড়া সংরক্ষণ করি, মধু সংরক্ষণ করি, আমার জীবন চলে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো ওইভাবে আর কি আমার প্রচুর চাপের মধ্যে আমার জীবনটা চলছে। মানে ওই যতদিন ছিলাম আমি ওই জগতে, মনে ছিল প্রতিটা সেকেন্ডই আসলে এই জগৎটা তো আসলে ভালো না, আসলে ভালো না। হ্যাঁ হ্যাঁ, না না, কখনোই না। আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে শাদী করছি। তারপরে হচ্ছে ছেলে ফেলের দিক থেকে মানে তাদের সন্তানের যে বাবা হারানোর যে কষ্টটা তারা বুঝতেছে। দেন আমি ওইটা ফিল করলাম, যদি আজকে তার জায়গায় আমি হইতাম তো জিনিসটা কেমন হইতো। আমার ফ্যামিলিও তো পথে বসে যাইতো, বা একটা জেলের গায়ে গুলি লাগলো, তারা তো ওই যে কেবল আপনারও তো এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা ভেবে আমি এই পথ থেকে বেরোয় আসছি, নিজের চেঞ্জ করে ফেলছি একবারেই। তো এই ডাকাতিরা হচ্ছে আপনার ডাঙায় এসেও ঠিকঠাক থাকতে পারে না, তবে আল্লাহর পাকের অশেষ রহমতে আমার কোনো রকম সমস্যা হয় না, বা আমার এলাকার কেউ কখনো বলতে পারবে না যে এই ছেলেটা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। জানো হয়তো আল্লাহ পাকের সেই জন্য এখনো পর্যন্ত আপনাদের সামনে দাঁড়ায় আছি, সহি সালামতে কথা বলতে পারতেছি, এটাই অনেক। আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে এই পর্যন্ত, চায় না আর খারাপ পথে যাইতে। আপনার জন্য শুভকামনা। আর আমরাও ভাইয়ের সাথে কথা বলছি অনেকক্ষণ, আসলে অনেক অভিজ্ঞতা শেয়ার করলো। আরো অভিজ্ঞতা আছে, অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেটা ভিডিওতে হয়তো বা ওইভাবে বলা যায় না। আরো অনেক আর এখানে আপনার আর ভাই কিন্তু অনেক ফ্রেন্ডলি একজন মানুষ, আমরা অনেকক্ষণ কথাবার্তা বলছি। ঠিক আছে, আরো ভিডিওর বাইরেও কিছু কথা হয়েছে তার সাথে, অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেটা হয়তো বা ভিডিওতে ভাই হাইড করছে, ঠিক আছে, বলে নাই। আর ভাই এখন মোটামুটি এই জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। এখন তার বাচ্চা হয়েছে, বিবাহ করছে। আহ, আসলে প্রথমে যখন আমি কথাগুলো শুনছি তখন আমার মানে লোম দাঁড়ায় গেছে, গায়ের লোম। আর তারপরও ভাইয়ের সাথে কথা বলতেছি, আমার কথা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না আমার মনে হয়, কারণ ভয়ে এখনো ভাইয়ের সাথে কথা বলতেছি, আমার এখনো ভয় করতেছে। ঠিক আছে, তো ভাইয়ের জন্য দোয়া করবেন। আম, আর তার জন্য আমাদের শুভকামনা। সে খারাপ জগৎ থেকে, অন্ধকার জগৎ থেকে ফিরে আসছে। ঠিক আছে, আপনার আর সুন্দরবনের আসার আগে অন্তত কয়েকবার ভাববেন এই বিষয়গুলা,
যে ভিতরে বনের ভিতরে কেউ প্রবেশ করবেন না, অনেক ভিতরে, ঠিক আছে। হারাই যাওয়ার সম্ভাবনা হারাই যাওয়ার সম্ভাবনা তো থাকে। আর আর তারপরেও তো এখন তো ডাকাত দল এমনি আছে, এমনি অ্যাক্টিভ আছে, তো এখন অ্যাক্টিভের মতো দুইটা তিনটা দল আছে active। এখনো 2-3টা দলের মতন অ্যাক্টিভ আছে। আবার রিসেন্টলি একটা খবরে আসছে যে অনেক দল আত্মসমর্পণ করছে, হ্যাঁ, হ্যাঁ। করছে। ছোট জাহাঙ্গীর নামের একটা দল আত্মসমর্পণ করছে 7-8 জন সদস্য নিয়ে, সক্রিয় সদস্য। হুম। এবং তাদের অস্ত্র তো সব ভারী ভারী অস্ত্র। হুম। Then তারা সুন্দরবনে একটা রাশ করে গেছে, পুরো 2টা বছরের মতো 2-3টা বছর রাশ করে গেছে সুন্দরবনে। আর Then ডাকাত জাহাঙ্গীরের নাম শোনে নাই এর বাংলাদেশে এমন কোনো মানুষ আমার মনে হয় নাই, যারা ডাকাতদের খোঁজ খবর রাখে বা ভিডিওতে দেখে। জাহাঙ্গীর ছিল সুন্দরবনের ত্রাস একেবারে, এক কথায়, ঠিক আছে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনি এই লাইন থেকে ফিরে আসছে। আর আমাদেরও সৌভাগ্য হয়েছে যে তার একটা সাক্ষাৎকার নিতে পারছি, ঠিক আছে। এরম ভয়ঙ্কর ঘটনা, এরম ভয়ঙ্কর আরো ভিডিও যদি আমাদের চোখে পড়ে বা এরকমের যদি কোনো অভিজ্ঞতা আমরা জানতে পারি, আমরা আমাদের চ্যানেলেই আমরা পোস্ট করব, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব।